আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী জিন্নার স্মরণে ঢাকা প্রেস ক্লাবে তার ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার নবাব সলিমুল্লাহ একাডেমি তারা একটি স্মরণ সভার আয়োজন করেছে। এটা মোটামুটি এখন ভাইরাল। এখন একটা গোষ্ঠী বলতেছে যারা পাকিস্তানি প্রেতাত্মা, এরা পাকিস্তানি দোসর, নাইলে মোহাম্মদ আলী জিন্নাহ যিনি পাকিস্তানের জাতির পিতা, তিনি বা তাকে আমরা কেন স্মরণ করব। এখন ওই আমাদের বাঙালি ভাষায় একটা কথা আছে যে রতনে রতন চিনে, আসলেই রতনে রতন চিনে, এই কথাটা দ্বারাই প্রমাণিত। নবাব সলিমুল্লাহর একাডেমি তারা ওই রকমের মোহাম্মদ আলী জিন্নাহকেই তো স্মরণ করবে, কারণ জিন্নাহর ইতিহাস তারা জানে। ওই যে রতনে রতন চিনে, রতন ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, নবাব সলিমুল্লাহ, সে মাওলানা ভাসানী, ফজলুল হক, এরা ছিল রতন। এই রতনের সংগঠন যে রতনকে স্মরণ করবে এটাই স্বাভাবিক, ঠিক আছে। যখন দ্বিজাতি তত্ত্বের জনক হইল মোহাম্মদ আলী জিন্নাহ। আজ যে আপনারা বড় বড় কথা কইতেছেন, নির্বিঘ্নে এই যে পশু জবাই করিয়া তারপর কোরবানি দিতে পারতেছেন স্বাধীনভাবে, মোহাম্মদ আলী জিন্নাহ যদি না থাকতো তাহলে এটা সম্ভব হইতো না। যখন এই যে ব্রিটিশদের পতনের পর, মুসলিম শাসকদের, এই ভারতবর্ষে মুসলিম শাসকদের পতনের পর এ রাষ্ট্র শাসন করা শুরু করে ব্রিটিশরা, তখন এই ব্রিটিশদেরকে মুসলমান যে নেতারা ছিল তারা তোয়াক্কা দেয় নাই, কারণ মুসলিম সাম্রাজ্যের পতন হয়ে গেছে। তখন হিন্দু নেতারা তারা জায়গা উঠছে, হিন্দুরা এবং এই যে আপনার ব্রিটিশরা, এরা যোগ সাজেশ হয়ে তারপর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করছে। শাসন করতে করতে তারপর তখন যে আপনার কংগ্রেস যে দল ছিল, এই কংগ্রেসের দলেরই কিন্তু আপনার রাজনীতিবিদ ছিল এই যে আপনার মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর আস্তে আস্তে যখন মুসলমানদের প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বেড়ে গেল, মুসলমানদেরকে কর দিতে হইবে, এইটা করতে হইবে, ওইটা করতে হইবে, এভাবে বিভিন্ন আইন কানুন মুসলমানদের উপর চাপাই দেওয়া শুরু করলো। তারপর একটা পর্যায়ে হইল কি, আপনার যখন নির্বাচন হইল, 1937 নির্বাচন, 1937 যখন নির্বাচন হইল, তখন কংগ্রেস এবং এই যে মুসলিম লীগ, এই মুসলিম লীগের ভিতরে তখন সিট নিয়ে তারপর তাদের ভিতরে একটা সমস্যা দেখা দেয়। তখন এই যে আপনার মুসলিম লীগে চলে আসে আপনার মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর তিনি মুসলমানদের পক্ষে আগেই কথা বলতেছিলেন, তার কণ্ঠটাই ছিল মুসলমানদের পক্ষে। তারপর তিনি তার মুসলিম লীগ নিয়ে এটি নিয়ে তারপর তিনি এই কংগ্রেসের সাথে যখন রাজনীতিতে মিলে না, একের পর এক সমস্যার সৃষ্টি হইতেছিল, তখন পরবর্তীতে আইসা আপনার শেরেবাংলাকে ফজলুল হক তারপর লাহোর প্রস্তাব আপনার উত্থাপন করে। কিন্তু এটা আনঅফিসিয়ালি এই লাহোর প্রস্তাবের জনকই ছিল আপনার কে, এই দ্বিজাতি তত্ত্বের জনকই ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ না হলে দেশভাগের কোনো পরিকল্পনা করছিল একমাত্র মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি অনুধাবন করছিলেন যে এই সব মানুষের ধর্ম, বর্ণ সব কিছু ভিন্ন, সংস্কৃতি। তখন এই যে বর্তমান যে মুসলমান বা বর্তমান যে হিন্দু, যারা একসাথে আমরা বসবাস করার যে মন মানসিকতা পোষণ করি, এই জিনিসটা তৎকালীন সময় ছিল না। তৎকালীন সময় ছিল রাজত্ব কেন্দ্রিক, জমিদার কেন্দ্রিক। যার কারণে এখন এই যে দেখেন বড় বড় জমিদাররা হিন্দুরা, এর কারণ কি, আপনার ওই যে তারা আপনার ইয়েদের সাথে, ব্রিটিশদের সাথে একসাথে শাসন শোষণ করছে, তখন ব্রিটিশরাই হিন্দুদেরকে জায়গা জমি, মুল্লুক, এলাকা এগুলো লিখে দিছে। যার কারণে একটা সময় এই মুসলমানদের প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাড়ার ফলে তখন এই দ্বিজাতি তত্ত্বের জন্ম দেন মোহাম্মদ আলী জিন্নাহ। বলেন না, মুসলমানদের আলাদা রাষ্ট্র দরকার, তাদের প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাইরে যেতেছে। সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তারপর লাহোর প্রস্তাব হয়, আস্তে আস্তে তারপর সেই 47 আইসা দেশ ভাগ হয়। আপনাকে বুঝতে হবে, আপনার ইতিহাস জানতে হবে, মুসলমানদের ইতিহাস জানতে হইবে। আপনি মুসলমানদের ইতিহাস জানেন না, তারপর কি সমস্ত পাকিস্তানের জাতির পিতা হিসাবে এই মোহাম্মদ আলী জিন্নাহকে ঘোষণা করা হয়। এমনকি আপনার যে ঢাকা ভার্সিটি যখন প্রতিষ্ঠা করার প্রস্তাব দেওয়া হয়, তখন এই যে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার বিরোধিতা করেন এবং সেখানে তিনি একটা সংগঠন গড়ে তোলেন। সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে আপনার সূর্য সেন হল, এই সূর্য সেনও তিনি ঢাকা ভার্সিটির বিরোধিতা করছেন। তখন তারপর এই ঢাকা ভার্সিটির পক্ষে ছিলেন
নবাব সলিমুল্লাহ, তারপর এই যে আপনার মোহাম্মদ আলী জিন্নাহ, এরা এই ঢাকা ভার্সিটির পক্ষে ছিলেন যে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা করতেই হবে। তারপর যখন ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা হয়, তারপর মোহাম্মদ আলী জিন্নাহর নামে কি একটা হলও ছিল, জিন্নাহ হল। তো সেই নামটা কি পরবর্তীতে কি সূর্য সেন হল কিন্তু করা হয় চেঞ্জ করে। তো এই যে আপনার প্রকৃত ইতিহাস আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ দূরে রাখা হইতেছে। প্রকৃত ইতিহাস ছিন্ন ভিন্ন করে ফেলাইছে। প্রকৃত ইতিহাস বলতে আমরা খালি বাঙালি জাতির ইতিহাস জানি, খালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কোনো ইতিহাস আমাদেরকে শেখানো হয় না, পড়ানো হয় না। এখন সম্ভবত বইতে আছে কিনা তাও আমি জানি না, বইয়ের ভিতরে আছে বলে আমার কাছে এখন মনে হয় না। এই যে প্রকৃত ইতিহাস, যে মুসলমানদের নেতা ছিল গুটি কয়েক নেতা ছিল, কিন্তু তাদের জনপ্রিয়তা ছিল। শের বাংলাকে ফজলুল হক, তারপর ভাসানী, এরা কি কলকাতার ছিল, মেয়র ছিল। কলকাতায় বেশিরভাগ সময় মুসলমান মেয়র ছিল, তারা মুসলমানদেরকে ভোট দিত। তো তাদের ইতিহাস আপনি বিকৃত করে শুধুমাত্র সামনে দুই একজনের ইতিহাস আমাদের কাছে ফুটিয়ে তোলার মানে কি? কেন তাদের ইতিহাস আপনি মানে পর্দার আড়ালে নিয়ে যাবে? এগুলো তো মানুষের জানা দরকার। কেন আজ সেই মোহাম্মদ আলী জিন্নাহর স্মরণে একটা অনুষ্ঠান হলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে? কেন নতুন প্রজন্ম এই ইতিহাস থেকে বঞ্চিত হইবে? তাদেরকে এই ইতিহাস জানার অধিকার নাই? তাদেরকে একটা প্ল্যান পরিকল্পনা করে এই যে সুন্দর ইতিহাস, মুসলমানদের ইতিহাস থেকে তাদেরকে ছুঁড়ে ফেলানো হয়েছে। নাহলে কেন জিন্নাহ হলের নাম পরিবর্তন করে সূর্য সেন হল করা হবে আপনি আমাকে বলেন? এবং শুধু তাই নয়, এই যে এখন মায়ানমারে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হইতেছে, এই মায়ানমারের যখন তৎকালীন যে নেতা ছিল, সে নেতা বলছিল যে মোহাম্মদ আলী জিন্নাহর কাছে আবেদন জানাইছিল যে আমাদের যে অঞ্চলটা, যে মুসলিম বেষ্টিত অঞ্চল, এই অঞ্চলটাও আপনি দাবি করেন যেন মুসলিম রাষ্ট্র হিসেবে আপনাদের এই রাষ্ট্রের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু সেটা পরবর্তীতে করতে পারে নাই। এই যে আপনার অনেক এই যে কুকিসি, মানে কী যেন নামটা, এখন যে মণিপুর ছিল স্বাধীন, সেই তারা স্বাধীন থাকতে চাইছে, তাদেরকে স্বাধীন থাকতে দেওয়া হয় নাই। তারপর এই যে আপনার নামটা আমি ভুলে গেলাম, যেটা স্বাধীন রাষ্ট্র ছিল এখন ভারতের দখলে, ভুটানের কাছাকাছি যে বর্ডার, ওই নামটা ভুলে গেছে এখন এই মুহূর্তে মনে পড়তেছে না। সেই যে স্বাধীন দেশ ছিল সেই স্বাধীন দেশটাকে আস্তে আস্তে তারা দখলে নিয়ে নিল। তো এসব ইতিহাস আপনি প্ল্যান পরিকল্পনা করে আমাদের কাছ থেকে মুছে দেওয়া হয়েছে। এসব ইতিহাস যদি যারা জানে তারা কখনো জিন্নাহ সাহেবের বিরোধিতা করতে পারেন। আপনি বলতে পারেন তার ভাষা নিয়ে, রাষ্ট্রভাষা বাংলা চাই, মানে যে রাষ্ট্রভাষা উর্দু হবে, এটা নিয়ে তিনি যে কথাগুলো বলছিলেন তার একটা দীর্ঘ ইতিহাস মানে আমাদেরকে শেখানো হয় যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই বাক্যটার দ্বারাই আপনারা বলি যে আসলে মোহাম্মদ আলী জিন্নাহ ঘৃণিত ব্যক্তি। তো রাষ্ট্রভাষা কী চান আপনি? তখন রাষ্ট্র শোষণ করা হয়তো পাকিস্তান থেকে। রাষ্ট্রের একটা ভাষা দরকার, তার মানে এই না আপনার মুখের ভাষা সে কাটিয়ে নিছে। একটা রাষ্ট্রে যখন অনেকগুলো ভাষা থাকে তখন একটা রাষ্ট্রভাষা দরকার হয়, কারণ রাষ্ট্রের বিভিন্ন প্রেস রিলিজ, বিভিন্ন কিছু প্রকাশ করতে হয় তাকে, তখন একটা রাষ্ট্রভাষা করতে হয়। তো সেই অনুযায়ী তিনি উর্দুকে করছেন, যেহেতু উর্দু ভাষাভাষী মানুষই এই পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন বেশিরভাগ নেতারা। তো সেই জায়গা থেকে তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি করছিলেন। তো সেটার জায়গা থেকে করবে এবং আমরা আমাদের মাতৃভাষা হিসেবে সেটা রক্ষার্থে জীবন দেব, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু একটা প্রস্তাবকে সামনে রেখে তাকে ঘৃণা করবেন, আর তার যে সারা জীবনের অর্জন, যে মুসলমানদেরকে যা দিয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, সেটা মুসলিম বিশ্ব যদি ভুলে যায় বা তাকে যদি অস্বীকার করে, এটা নেহাত অন্যায় করা হবে তার সাথে। প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে, প্রকৃত ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। আজকে আপনি পড়েন না, আপনি যে কোনো গুগলে অথবা আপনি বইয়ে তো পড়েন যে লাহোর প্রস্তাব কী ছিল, লাহোর প্রস্তাব কোথা থেকে আসছে, দ্বিজাতি তত্ত্ব বা এই দ্বিতত্ত্বের জনক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এটা একেবারে মানে আপনি যে মোটামুটি ইতিহাস পড়ছে সেও বলতে পারবে যে এগুলো সম্পর্কে আসলে আমাদের জ্ঞান রাখা উচিত। আসসালামু আলাইকুম।